This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা অরাজনৈতিক আন্দোলন একটা মানে বিরাটভাবে জিতে আসা সরকারকে কোথাও গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল। এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হওয়ার এই যে নিদর্শনগুলো, এটা কি কেউ দেখতে চাইবেন? এগুলো দেখতে দেখতে না, তাই জন্যই এই যে মানে প্রচণ্ড তৎপরতার সঙ্গে সব মুছে ফেলার একটা চেষ্টা। আমার একটা জিনিস মনে হচ্ছিল, জানেন তো, দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল, দুই মহাযুদ্ধের সাক্ষী ছিলেন জার্মান কবি বেরটল্ট ব্রেখট। ব্রেখটের একটা ব্যঙ্গাত্মক কবিতা ছিল, ফ্যাসিবাদকেই ব্যঙ্গ করে লেখা, অজেয় খোদাই আর কি। মানে সেটা কবিতার মতো করে না, আপনি গল্পের মতো করে যদি বলি, তার বিষয়বস্তুটা এরকম ছিল যে ইতালির ওই সান কার্লো কারাগারে এক সমাজতান্ত্রিক সৈন্য কারাগারের দেওয়ালে পেন্সিল দিয়ে আঁচড়ে আঁচড়ে লিখেছিলেন, লেনিন দীর্ঘজীবী হন। এবার জেল রক্ষী হঠাৎ করে দেখতে পেয়ে গেছেন কারারক্ষী যে ওরকম একটা লিখেছে, সে সঙ্গে সঙ্গে একজন রং মিস্ত্রিকে ডেকে পাঠিয়েছে, বালতি ভর্তি চুন নিয়ে এসছে, সে চুনকাম করে দিয়েছে, দেওয়াল চুনকাম হয়ে গেছে। এবার সৈন্যটা ওই একই কথা ওর ওপর দিয়ে আস্তে আস্তে চক্খড়ি বুলিয়ে দিয়েছে, কারণ ওই সব তো নিয়ে নিয়েছে, পেন্সিল টেন্সিল নিয়ে নিয়েছে। আবার রং মিস্ত্রিকে ডাকা হয়েছে, আবার চুনকাম করা হয়েছে, কিন্তু সকালবেলা যখন চুনটা শুকিয়ে গেছে তখন দেখা গেছে ভেতর থেকে আবার আবছা লেখাগুলো ফুটে উঠেছে। মহা মুশকিল। এবার কারারক্ষী একজন রাজমিস্ত্রিকে ডেকে এনেছে, প্রায় অক্ষরগুলোকে সব একদম মুছে দিতে হবে। রাজমিস্ত্রি যেরকম বলেছে সেরকম বুঝেছে, সোজা অক্ষরগুলো বরাবর ছেনি চালিয়ে গেছে, লেখাগুলো তো সব ওখান থেকে উপড়ে দিয়েছে, কিন্তু দেওয়ালটাতে ওই কথাটা খোদাই হয়ে গেছে। এরপর আর কোনো রিস্ক নেয়নি ওই কারারক্ষী, সোজা রাজমিস্ত্রিকে ডেকে বলেছে জেলের দেওয়ালটাই ভেঙে দেওয়া হোক। এই গল্পটা অদ্ভুত লাগছিল, মানে কবিতার মধ্যে যে গল্পটা কীরকম অদ্ভুত না, কি তাৎপর্যপূর্ণ না? কি হলো, সব জেলবন্দি মুক্ত হয়ে গেল। স্বাস্থ্য ভবনের সামনে যে বা যারা স্লোগান মুছেছেন বা মুছিয়েছেন, তাদের মাথায় কি ওই ইতালির জেলরক্ষী ভর করেছিল নাকি? আচ্ছা, এরপরেও তো রাস্তায় লেখাগুলো পুরোপুরি মোছেনি। এবার কি রাস্তা, এর আগে একটা জিনিস মনে পড়ছে, জানেন তো, এটা খুব ইন্টারেস্টিং। এই লেখাগুলো মোছার চেষ্টা করার সময় তাদের কিন্তু আরও একটা কথা মনে রাখা উচিত ছিল, ওই সেই গানটার মতো, কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। এবার এই প্রতিবাদের জায়গাটা যদি হৃদয়গুলোতে লেখা হয়ে গিয়ে থাকে, যদি তিলোত্তমার সুবিচার, আসলে সব তিলোত্তমাদের জন্য সুবিচার আনার একটা প্রতিজ্ঞা হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাকে হৃদয়ে যদি লেখা থাকে সেটা মুছে ফেলা যাবে এভাবে? কিন্তু যাই হোক, চেষ্টা হয়েছে, রাস্তার লেখাগুলো পুরো মোছেনি। এবার ওই কারারক্ষীর মতো কেউ আবার বলবেন না তো রাস্তা খুঁড়ে ফেলা হোক, খুঁড়ে ফেললে তো আবার তারপর নতুন করে তৈরি করতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস মনে পড়লো, সব কিছুর একটা ভালো দিক আছে, জানেন তো, খোঁড়াখুড়ির কথায় মনে পড়ে যাচ্ছে। ব্রেখট এই কবিতাটা লিখেছিলেন 1934 সালে। সেই সময় হিটলার জার্মানিতে ওই কমিউনিস্টদের ওপর দমনপীড়ন শুরু করেন, ধরে ধরে কমিউনিস্টদের জেলে পুরতেন। এক কমিউনিস্ট সেই সময় জেল থেকে তার স্ত্রীকে চিঠি লিখলেন। চিঠিতে লেখা আছে যে বাগানে সব গোপন নথিপত্র, চিঠি সব লুকানো রয়েছে, এবার সেগুলোকে বার করে নষ্ট করে ফেলতে হবে, এটাই স্ত্রীকে নির্দেশ দিয়েছেন আর কি। এবার মুশকিল হচ্ছে যে চিঠি তো পাঠিয়েছেন, সেই চিঠি গিয়ে পড়েছে হিটলারের সিক্রেট সার্ভিসেসের হাতে। তারা যে মুহূর্তে দেখেছে আরে বাগানের মধ্যে নথি লাগানো আছে, সব লুকানো রয়েছে, সঙ্গে সঙ্গে তারা ওই নথি চিঠি খুঁজতে গোটা বাগান তোলপাড় করে খুঁড়ে ফুঁড়ে একসা করে ফেলেছে, গোটা বাগান খুঁড়ে ফেলেছে, কিন্তু কিচ্ছু পায়নি, চলে গেছে। এরপর কমিউনিস্ট নেতা তিনি নিজের স্ত্রীকে চিঠি লিখলেন, সিক্রেট সার্ভিস বিনে পয়সায় বাগান চষে দিয়েছে, এবার ওর ওপর ফলের বীজ ছড়িয়ে দাও, ভালো ফলন হবে।
উৎপল দত্তের ব্যারিকেড নাটকে এই গল্পটা রয়েছে। বিধাননগরের বাসিন্দারা কিন্তু এর থেকে একটা আইডিয়া নিয়ে দেখতে পারেন। তারা রাস্তায় রাস্তায় পারলে স্লোগান লিখে দিন, পুরসভা এক রাতে রাস্তাগুলো মেরামত করে দেবে। কারণ সল্টলেকের রাস্তাগুলোর যা হাল, এই রাস্তা মেরামত হওয়ার এছাড়া তো আর কোনো উপায় নজরে আসছে না। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনের দূরত্ব বড়জোর 1 কিলোমিটার বা তার থেকে সামান্য বেশি। এই করুণাময়ীর রাস্তা দেখলে বোঝা যাবে খানা খন্দে ভরা রাস্তা, গাড়ি ঘোড়া গেলে পুরো এলাকা ধুলোয় আবৃত হয়ে যায়। এই পাথরগুলো আলগা হয়ে পড়ে আছে কোনো মতে, সকাল মতো সব ভেঙে গাড়ি মানে হেঁটে সব চৈচির হয়ে গেছে। সারাই না রাস্তা না, কতদিন ধরে ওই একটু আসলো, একটু এই কয়েকদিন আগে তো কালীমারে গাড়ি নিয়ে চলে যায়। এই দুর্গাপুজোর সময় সারায় বা এই ভোটের আগে সারিয়ে নিল, ছোটখাটো করে সারিয়ে নিল, তারপরে আর আবার সেই বর্ষা পড়ে গেলে আবার যেই কিছু। বেশিরভাগই রাস্তা ঠিক আছে। আমাদের রোড ডিপার্টমেন্ট একটা নতুন যে টেকনিক নিয়ে এসছে সেটা হচ্ছে প্লাস্টিক রোড। সেটাতে জলে খুব একটা রাস্তা ভাঙছে না। যেখানে যেখানে খবর পাচ্ছি করছি এবং কিছু রাস্তা আমরা থরও করে দিচ্ছি। তো আমি আশা করছি যে এরকম যদি ড্রাই স্পেল পাওয়া যায়, মহলার আগে আমাদের রাস্তাগুলো হয়ে যাবে যদি ড্রাই স্পেল পাওয়া যায়। এই মোছামুছি তো দেখলেন, খোঁড়াখুড়িও হয়তো হবে, কিন্তু বঞ্চিত একদলই জানেন তো, সেই পুলিশ। স্বাস্থ্য ভবন চত্বরে দেওয়াল, বাস স্ট্যান্ড, রাস্তা সব জায়গায় দেওয়াল টেওয়াল রং করে ফেলা হয়েছে, সব রং করে ফেলা হয়েছে। কিন্তু পুলিশ কিয়স্কটা কেউ বোধহয় মুছতে ভুলে গেছে, খেয়ালই করেনি। সেখানে জল জল করছে শিরদাঁড়া আর মেরুদণ্ড শব্দ দুটো। ভাবুন তো, কলকাতা পুলিশের কাছে এই শব্দ দুটো কতটা যন্ত্রণার। লালবাজারের সেমিনার রুমে বৈঠকের সময় ওই ডাক্তাররা একটা প্রতীকী শিরদাঁড়া বসিয়ে দিয়েছিলেন। সেক্টর 5-এর পুলিশ এই কিয়স্কের শিরদাঁড়া স্লোগানটা ভালোভাবে নিতে পারবে এরপরেও। আর এই শিরদাঁড়া স্লোগানটা কোন পুলিশের জন্য বলুন তো? কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, নাকি পশ্চিমবঙ্গ পুলিশ? কবি জীবনানন্দ দাশ লিখে গেছিলেন, আমাকে ক্ষণিকের শান্তি দিয়েছিলেন নাটোরের বনলতা সেন। পুলিশ বলতে পারে তাদের সামান্য সান্ত্বনা দিচ্ছে সল্টলেকের বিজেপি অফিস। কারণ স্বাস্থ্য ভবনের দেওয়াল মোছা হয়ে গেছে, চারপাশে বাস স্ট্যান্ড মোছা হয়ে গেছে, বিজেপি অফিসের দেওয়ালে কিন্তু এখনও জল জল করছে ওই প্রতিবাদীদের হাত যশ। যেটুকু না মুছলেই নয় সেটুকুনি মোছা হয়েছে। সামনের রাস্তাতেও কিন্তু লেখাগুলো জল জল করছে, কারণ ওই লেখাগুলোর মধ্যে হাথরাস, উন্নাও, মণিপুর, কাঠুয়া এই সব লেখা আছে। প্রতিবাদের বন্যা সব এলোমেলো করে দিয়েছে। আরজিকর হাসপাতালেও ওই বন্যা তো কোনো কিছু হিসেব মেনে চলে না, কখন কি করে সব এলোমেলো হয়ে যায়। আরজিকর হাসপাতালেও সেটা হয়েছে। ডাক্তার আর ডেকোরেটরদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ডেকোরেটরকে কারা যেন বুঝিয়ে দিয়েছিল যে ডাক্তাররা কর্মবিরতি তুলে নিয়েছেন, তাই আজ ডেকোরেটর লোকেরা তারা ধরে নিয়েছেন যে ওখানে যে ধর্ণা মঞ্চ ছিল, কাজে যোগ দিয়ে দিলে কর্মবিরতি শেষ, ওই ধর্ণা মঞ্চের আর কি দরকার। তাই তারা প্যান্ডেল খুলতে চলে এসেছিলেন। তখন ডাক্তাররা, তাদের জুনিয়র ডাক্তাররা তাদের বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করে। এখন 14ই আগস্ট রাতে ওই লুম্পেনরা আরজিকরের ধর্নাস্থলে হামলা চালিয়েছিল। সন্দেহ ছিল যে প্রমাণ লোপাট করতে আর ধর্না তুলতেই এই হামলা। তখন তো সে কথাই শোনা গেছিল। পুলিশ অনেককে গ্রেফতারও করেছে, কারণ খোঁজা হচ্ছে কেন অ্যাকচুয়ালি হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে কি জানেন তো, যদি ধর্না তুলতেই হামলা হয়ে থাকে তাহলে অত কাঠখড় পোড়ানোর কি দরকার ছিল বলুন তো? ডেকোরেটরকে একটু ভুল বুঝিয়ে দিলেই তো হতো, ধর্না মঞ্চের ভূগোলটাই বদলে যেত। আমাকে বলছে আমি আসছি এখনই, আপনারা নিয়ে নিন, বাস। আর এর থেকে কথা আছে? আচ্ছা, আমার কথাটা শুনুন। ফুলো মানে ছোট করার এখন কিছু খুলবেন না, ঠিক আছে? প্রিয়া লাগবে। ডাকুন না আপনারা, আরে ডাকুন, এক্ষুনি ডাকুন। শুনুন, আরে বাবা ডাকুন না, যেটা না আমরা বলছি তো, বারবার ফোন করেছে আজকে। আচ্ছা, বারবার ফোন করেছে, আসছে তো। একটু দাঁড়ান, এই নাম্বার দিয়েছি, নাম্বারে করুন, পেয়ে যাবেন। আপনাকে আজকে সকালে ফোন করেছিলেন? আজকে সকালেও করেছে, 10 মিনিট কটা করেছে, আপনি ফোন বার করুন। আচ্ছা ঠিক আছে, আপনাকে কি বলেছিল? আপনার মালগুলো নিয়ে চলে যান। আচ্ছা বাস।
আর এসে পেমেন্টটা নিয়ে যান। কেউ বলে দিয়েছিল মালপত্র নিয়ে যান, পেমেন্ট নিয়ে যান। কে করেছিল এখন দেখুন, খুঁজে বেড়ান। একটু সবুর করতে হবে, জানেন তো। জুনিয়র ডাক্তাররা তো কর্মবিরতিটা আংশিক প্রত্যাহার করতে রাজি হয়েছেন, আজ থেকে তারা কাজে যোগ দিয়েছেন। কিন্তু আন্দোলনের মাত্রাটা অর্ধেকে নামিয়ে আনলেও পুরোটা কিন্তু স্বাভাবিক হয়নি। সেটাই স্বাভাবিক, কারণ প্রয়োজনে আবার আন্দোলনে নামার রাস্তাটা তাদের তো খোলা রাখতেই হবে। কারণ তিলোত্তমার বিচার তো শুধু ওই মানে এই একটা মাত্র ইস্যু নয় যার জন্য তারা লড়াই করছেন। তার সঙ্গে সঙ্গে তো স্বাস্থ্য শিক্ষায় থ্রেট কালচারের বিরুদ্ধে তারা লড়ছেন। সাধারণ মানুষ যাতে বিভিন্ন হাসপাতালে ওই চিকিৎসা ঠিকভাবে পান, চিকিৎসা পরিকাঠামোটা যাতে ঠিক থাকে, যাতে সব জায়গায় নিরাপত্তা ঠিক থাকে, তার জন্য তারা লড়ছেন। এবার সেই বাস্তুতন্ত্র তো এখনও পুরোপুরি নষ্ট হয়নি। ডাক্তাররা যতদিন আন্দোলনে রয়েছেন একজোট রয়েছেন। আন্দোলন তুলে দিলেই তারা কিন্তু প্রত্যেকে একা একা হয়ে যাবেন। তখন তাদের ওপর আলাদা আলাদা করে ওই প্রতিহিংসা চরিতার্থ করাটা হবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? ডেকর্ডারকে কে বাঁশ খুলতে বলেছে সেটা সত্যি বলছি জানি না, কিন্তু আরজি করে যতদিন ওই ধর্ণা মঞ্চ আর কেন্দ্রীয় বাহিনীর পাহারা থাকবে ততদিন কিন্তু প্রশাসনের অস্বস্তিটা যাবে না। ধর্মতলার ওই ধর্ণা মঞ্চকে মানুষ অগ্রাহ্য করতে পারেন, এড়িয়ে যেতে পারেন, এখন যাচ্ছে না হয়তো, কিন্তু হাসপাতাল সেখানে তো মানুষকে আসতেই হবে। আর যে ডাক্তার চিকিৎসা করে সুস্থ করে দেবে, প্রাণ ফিরিয়ে দেবে, সে যদি তার বদলে বিচারের দাবি জানায়, মনে কি একটুও প্রভাব পড়বে না? হয়তো চিকিৎসা করতে করতে তিলোত্তমার কথাটা শোনালো, কিভাবে একজন ডাক্তারকে নিগৃহীতা হতে হয়েছিল, প্রাণ দিতে হয়েছিল। ওই ধর্ণা মঞ্চে উঠে গেলেই আমার ধারণা প্রশাসন সবচেয়ে বেশি খুশি হবে। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। তাই ডাক্তাররা আবার ওই একই কারণে ধর্ণা মঞ্চটা রেখে দিচ্ছেন, মানে ধর্ণাটা জিইয়ে রাখছেন কোনোভাবে, প্রতিবাদটাও জিইয়ে রাখছেন। মোটামুটি আমাদের 50% মানে যেরকম এমার্জেন্সি ডিউটি থাকে সেই রকম ডাক্তাররা সবাই জয়েন করেছে। আমরা কেউই পুরনো ছন্দে ফিরিনি এখনো। আমাদের আন্দোলন এখনো চলছে এবং সেটা চলবে যতক্ষণ না আমরা জাস্টিস পাচ্ছি। এই আন্দোলনকে শেষ করার কোনো মানে হয় না। যে ডিমান্ডসগুলো আছে, স্পেশালি আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে, আমাদের রুমস নিয়ে এক্সেট্রা, সেইগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা কিন্তু কাজে ফুল ফ্লেজেডলি ফিরছি না। যদি দেখা যায় যে ওই সেফটি সিকিউরিটি মেজার্স এখনো ইমপ্লিমেন্টেশন হয়নি, তাহলে কিন্তু আমরা আবার কমপ্লিট সিজ ওয়ার্কে যাব।